কিছু মানুষের উপস্থিতিটাই যথেষ্ট হয়। আমাদের মতো সাধারণ মানুষের সেরকম কিছু বলার থাকে না। পাথর ব্রোঞ্জকে খোদাই করে তিনি সৃষ্টি করেন তার মনের ভাবনা। ফেলে দেওয়া পুরনো কাঠের টুকরো তার ছোঁয়ায় পায় নতুন জীবন। ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার কিংবদন্তি শিল্পী তো তিনি ছিলেনই। যেটা তাকে আরও আলাদা করে দিয়েছে তা তার সহজ সরল মানসিকতা এবং তার জীবনযাত্রা। বর্তমান সময়ে যখন অল্পতেই মানুষ নিজেকে সেলিব্রিটি মনে করে, ঠিক সেই সময় দাঁড়িয়ে একজন সেলিব্রিটি শিল্পী কিভাবে নিজেকে সাধারণ মানুষের মতন করে রেখেছেন তা দেখে আমাদের শ্রদ্ধায় মাথা নত করতে বাধ্য হই। কুমোরটুলি থেকে একা পথ চলা শুরু করে ভাস্কর্যে আজ তিনি সেরা বাঙালি। তিনি এই সময়কার লিভিং লিজেন্ড বিমল কুণ্ডু। নমস্কার, আমি সোমনাথ। দ্য ডিজাইন পডকাস্টে আপনাদের স্বাগত। এই পডকাস্টে আছে তার শিল্পী হওয়ার অনুপ্রেরণা, অন্যান্য শিল্পীদের প্রভাব, গভর্নমেন্ট আর্ট কলেজ এবং শিল্পী হিসেবে প্রতিষ্ঠার লড়াই, ভাস্কর্য শিল্পের ভবিষ্যৎ এবং সাহস করে আমরা প্রশ্ন করে ফেলেছিলাম তার প্রেম নিয়ে। তিনি উত্তর দিয়েছেন হৃদয় থেকে। আসুন শুরু করা যাক আমাদের আজকের পডকাস্ট। দেখুন, প্রথম কথা হচ্ছে আমি উত্তর কলকাতা শ্যামপুকুরের ছেলে। আমাদের সেই সময়টা শিল্প বা ছবি আঁকা বা মূর্তি গড়া কোনো ধারণাই ছিল না। আমি একটা মোটামুটি মধ্যবিত্ত বাড়ির ছেলে, যেখানে সেই বাড়ির ছেলেরা যে মূর্তিটা, আমার বাড়ির লোকের কোনো ধারণা ছিল না। তারা শিল্প বলতে ওই সরস্বতী পুজো কালী পুজোর ঠাকুরটাকেই বোঝে, সেটা কুমোরটুলি থেকে আসে, সেটা বিসর্জন হয়ে যায় মিটে যায়। কিন্তু একটা বাড়ির ছেলে যে শিল্প চর্চা করবে সে ধারণাই ছিল না। তাদের কাছে ছিল লেখাপড়া করবে, পাশ করবে, একটা চাকরি করবে বা একটা ব্যবসা করবে, জীবনযাপন করবে, এইটা ছিল ধারণা। আমাদের সেভাবে কোনো কি বলবো, শিল্পের চর্চা বা শিল্প করা বা সাহিত্য করার উৎসাহ ছিল না, উৎসাহ দিত না। হ্যাঁ, ছিল অনেক বাড়িতে যারা একটু সচেতন ছিল সংস্কৃতি বাংলার, তারা কারুর বাড়িতে রবীন্দ্রসঙ্গীতের চর্চা ছিল, রবীন্দ্রনাথের বই পড়ার চর্চা ছিল, এবং একমাত্র গানের চর্চাটা চর্চা নয়, মেয়েটাকে গান শেখাতে হবে, বিয়েতে যদি 2-1 লাইন গাইতে পারে ওর একটা আলাদা একটা ক্যাটাগরি তৈরি হবে। এই ছিল শিল্প মধ্যবিত্ত সাধারণ মানুষের মধ্যে, এবং খুবই সাধারণ মধ্যবিত্ত বাড়ি, এবং তাদের জীবনযাপনও খুব একটা শান্তিপূর্ণ ছিল, খুব একটা স্বাভাবিক ছিল। সেখানে তারা অনেক দূর পর্যন্ত দেশ কাল রাজনীতি নিয়ে ভাবত না। তখন সবার বাড়িতেই দৈনিক পত্রিকাও আসতো না। আমাদের লাইব্রেরি ছিল, যারা খুব কাগজ পড়তে আমাদের লাইব্রেরিতে গিয়ে তারা কাগজ পড়তেন। এবং সাহিত্য চর্চা বলতে তখন বাঙালিদের মধ্যে ছিল গীতা, ভগবত গীতা, পরবর্তী জীবনে কিভাবে ভগবানের কাছে পৌঁছানো যায় সেইটাই ছিল তাদের কাছে আদর্শ। যাই হোক, এই বাড়ির ছেলে আমি। তা এই যে একটা উত্তর কলকাতার একটা নিজস্ব ঘরানা ছিল, একটা কালচার ছিল, যেটার মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি। উত্তর কলকাতায় এক সময় ফুটবলের চর্চা ছিল খুব। উত্তর কলকাতা আমি টোটাল উত্তর কলকাতাটাকে বলছি, এক্সট্রিম নর্থটাকে নিয়ে বলছি। সেখানে যারা বাড়ির ছেলেরা ফুটবল খেলতো, তাদের বাড়িতে তাদের পরিচয় ছিল এদের জীবনে কিচ্ছু হবে না, এরা রাস্তায় বল নিয়ে ঘুরে বেড়ায় করবে। কিন্তু তখন আমি দেখেছি কলকাতার মাঠে এই লড়াই করে যে ছেলেগুলো আজকে রাস্তা বা মাঠে সারাদিন ফুটবল পেটাতো, তারা কিন্তু ময়দানে কোনো না কোনো কেউ তার মধ্যে ময়দানে বিখ্যাত ফুটবলার হতো। আজকে মাঠে গেলে একটাও বাঙালি প্লেয়ার দেখা যায় না, তখন কিন্তু সব বাঙালি প্লেয়ার দেখা যেত। তারা কিন্তু বাড়ির সব থেকে নিকৃষ্টতম সন্তান বলে পরিচিত হতো, তারা মাঠে গিয়ে তাদের জায়গা করে নিত। ঠিক তাই
আমাদের ক্ষেত্রেও তাই। আমাদের জীবনে আমরা এই যে আমি সারা শ্যামপুকুরের মধ্যে যেখানে থাকতাম, আমি একমাত্র লোক যে আমি মাটিকে ভালোবাসতাম। প্রথম ঠাকুমার হাত ধরে গঙ্গায় যেতাম, গঙ্গার পাড়ে মাটি কুড়োবার জন্য গঙ্গায় যেতাম, এবং কুমোরপাড়ার ভেতর দিয়ে যেহেতু যেত সেহেতু আমার ওই টানটা ছিল ঠাকুমার সঙ্গে আমি গঙ্গায় যাব এবং সেই কুমোরপাড়ার মাটি তুলবো এবং পুতুলগুলো দেখবো, পুতুল কিনবো। এই হচ্ছে আমার জীবনের শুরু। যে তখন মূর্তি গড়া, ঠাকুর গড়া, ঠাকুর, এটাই ছিল আমার কাছে মেন জিনিস। এইভাবে করতে করতে তখন উত্তর কলকাতায় রামকৃষ্ণ খ্রিস্ট কালী ঘোষের বাড়িতে দুর্গা পুজো হতো, দালানে দুর্গা তৈরি হতো। ছেলেবেলায় কাজের লোক নিয়ে গিয়ে আমাদের ওই দালানে খেলবার জন্য ছেড়ে দিত। আমি তখন সেখানে দুর্গাপুজোর আগে পটল পাল বলে একজন শিল্পী আসতেন, তিনি মূর্তিটা দুর্গা মূর্তি গড়তেন। আমার কাছে ছবির মতন মনে আছে, একটা বৃদ্ধ শিল্পী সেই কাটমা শুরু করতো, তার বেকারি দিয়ে তার কাটমা বানতো, খড় বানতো, 1 মেটে 2 মেটে করতো। আমার কাছে প্রত্যেকটা যেন মনে হতো একটা স্টেজ সিনেমার মতন বয়ে যেত। আমি মুগ্ধ হয়ে সেখানে সারাদিন কাটাতাম আর ওনার সেই কাজ দেখতাম। আস্তে আস্তে পুজোর আগে যখন সেই ঠাকুর গড়ে উঠতো, যখন ঠাকুরের চোখ আঁকা হয়ে যেত, ঘাম তেল দেওয়া হয়ে যেত, ঠাকুরের গয়না কি অসাধারণ! আমার জীবনে সেইগুলো প্রতি মুহূর্তে আমার কাছে পিসি সরকারের ম্যাজিকের থেকে কোনো অংশ কম ছিল না। সেই ঠাকুরটা গড়ে ওঠাটা আমি যেন একটা ম্যাজিক দেখছি, আমি স্বপ্নে দেখছি তাকে। এই হচ্ছে আমার শিল্প জীবনে, মানে কি বলবো, ভিজুয়াল গুরু। এর মাধ্যমে আমার ভেতরে কখন যে আমার অর্গানগুলো এই শিল্পটার জন্য উদ্গ্রীব হয়ে থাকতো, আমি সেটা নিজেও বুঝতে পারিনি। যাই হোক, পরবর্তীকালে বছর বছর এগুলো দেখতাম। ঠাকুমার হাত ধরে যখন গঙ্গায় যেতাম, কুমোরটুলিতে ঘুরতাম। আমি এবি স্কুলে পড়তাম। তখনকার দিনে বাড়ির শাসনটা খুব কড়া ছিল। আমাদের উত্তর কলকাতা বনেদি বাড়ি, সবাই ছিল, এবং তখন রাস্তা পার হওয়ার কোনো পারমিশন ছিল না। স্কুলের ছুটির পর ঠাকুমার সঙ্গে শিক্ষা না জানিয়ে রাস্তা, বড় রাস্তা সেন্ট্রাল পার হয়ে ওই কুমোরটুলির পথে যেতাম, কুমোরটুলি দেখতাম এবং পুতুল কিনে পেটের মধ্যে করে নিয়ে আসতাম, যদি দেখতো মারবে। এই ছিল আমার জার্নি শুরু আমার শিল্পের। তারপর আমি যত বড় হই, আমার কাছে খেলাধুলোটা খুব একটা ছিল না। হয়তো ছেলেবেলা খেলতাম, এটা করতাম, আমার বাড়িতে আমরা ভাইরা সব খেলাধুলো করতো। সেটার থেকে বড় কথা, আমাকে একটা পিকুলিয়ার আকর্ষণ ছিল কুমোরটুলি। আমি সেই ছেলেবেলা থেকে ওই কুমোরটুলিতে গিয়ে পৌঁছতে পারলেই পৃথিবীর সব থেকে সুখটা পেতাম। এবং আমি ওই কুমোরটুলিতে গিয়ে আমার একটা রুট ছিল, টোটাল কুমোরটুলিটাকে আমি ঘুরতাম, প্রতিটা শিল্পীর ঘরে ঘরে ঘুরতাম, দেখতাম, এবং যা গড়তো মাটি নিচে সেটা ছাতের ওপর ট্রাই করতাম। কারণ নিচে করলে দেখলে ফেলে দিত, মেরে ফেলে দিত। ছাদটা ছিল আমার স্বপ্নের জগৎ, সেইখানেই ঘুরতাম, কেউ কিছু বলতো না। এই করতে করতে কুমোরটুলি ঘুরতে 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 অবনীন্দ্রনাথ বাগেশ্বরীতে একটা জায়গায় বলেছিলেন যে কুমোর বাড়ির ছেলে মাটি নিয়ে খেলতে খেলতে শিল্পী। আমি যেহেতু কুমোরটুলি পাড়ার কাছাকাছি থাকতাম, কুমোরটুলিতে ঘুরতে ঘুরতে শিল্পী হয়েছে। বেসিক্যালি কুমোর কারিগরি আমার শিল্প জীবনের গুরু হচ্ছে কুমোরটুলি। এবং সেই কুমোরটুলির নানা রকমের ওদের জীবনযাপন, ওদের থাকা, আমি প্রহরে প্রহরে কুমোরটুলিতে গেছি। কখনো সকালে, কখনো দুপুরে, কখনো বিকেলে, কখনো মধ্যরাত্রিরে। তখন কুমোরটুলিতে সারা রাত কাজ হতো পুজোর আগে। এই যে শিল্পী, তারপর কিছু কিছু শিল্পী আমার বন্ধু হয়, তাদের সঙ্গে কথা বলতাম, তাদের সঙ্গে খুব কমফর্ট ফিল করতাম ওদের সঙ্গে কথা বলে। এবং ওরা যখন কিছু একটা গড়তো, আমার ম্যাজিকের মতো লাগতো, আমি সেটা ট্রাই করতাম। ওই করতে করতে আস্তে আস্তে আমি কখন যে ওদের মতন গড়াটা প্র্যাকটিস করে ফেললাম, ওদের মতন টেকনিক্যাল কাজটা শিখে ফেললাম। বাড়িতে তখন লক্ষ্মী ঠাকুর করতাম, সরস্বতী ঠাকুর করতাম, এবং সরস্বতী ঠাকুর সেটা পুজো হতো। আস্তে আস্তে আমার একটা শিল্পের স্বীকৃতি তৈরি হয়ে গেল ঠাকুর গড়ার মাধ্যমে। আমি তখন স্বপ্ন দেখতে শুরু করি। এটা কত বয়স তখন? তখন আমি বেসিক্যালি পাড়ার ঠাকুর তৈরি করি 12 বছর বয়স। 12 বছর বয়স থেকে শুরু? তারও 2 বছর আগে, 3 বছর আগে তো মাটি কাটতে শুরু করেছি। 13 বছর বয়সে আমি ওপেনলি, 12 বছর ওপেনলি পাড়ার পুজোর ঠাকুর করছি।
এই যে মূর্তি গড়া, স্বপ্ন দেখা, মানুষ দেখে অনেক কষ্ট করে করতো, তো আমি সবটাই নিজে করতাম। হয়তো আমার টিফিনের পয়সা, হয়তো সেই সময় কোনো কেউ দিয়ে গেল সেটাকে জমিয়ে। তখন তো জিনিসের খুব একটা দাম বাড়তো না। এইবার এইটে যখন আরও আমাকে শিল্প সচেতন করে তুললো, কুমোরটুলি একটা ট্র্যাডিশনাল, মানে আমি কলকাতার লোকশিল্পে বলতে ডোমপাড়ার বাঁশের কাজ, কুমোরটুলি শিল্প হচ্ছে কলকাতার লোকশিল্প। অনেকে জানে না, আমাদের নিজস্ব কলকাতার লোকশিল্পই দুটো। এরা একটা রিপিটেশন আর্ট করে, প্রতি বছর এক ঠাকুর এই করে এই গড়ে। সেই সময় দুর্গাপুজোর সময় জগৎ মুখার্জি পার্কে অশোক গুপ্ত একটা ঠাকুর গড়তেন, একেবারে মূর্তি দুর্গার বা মূর্তি গড়ার একেবারে ঘরানার বাইরে। উনি যে ঠাকুরটা করতেন, একটা বিরাট বড় একটা রিলিফ ওয়ার্ক করতেন বোর্ডের মধ্যে। সেখানে ওনার দুর্গাটা তৈরি হতো একটা ইজিপশিয়ান স্টাইলে, এবং তার মধ্যে তার অনেক রকম ভাবনা থাকতো। এই যে একটা জায়গা, একটা বড় প্রদীপ থেকে আমার প্রদীপটা জ্বালাতে পেরেছিলাম। এই যে অশোক গুপ্ত, এই যে তার রুচি, তার ভাবনা, তার পোশাক আশাক, এবং তার পুরোটা গড়ে, তার হাতের চিত্র, তার মানে রঙের খেলা, তার ব্রাশের টান, সবটা আমাকে অভিভূত করত। সেইগুলো আস্তে আস্তে আমার ভেতর চলে আসে। তখন থেকে আমার মনে হয়েছিল যে শিল্পে রিপিটেশন বলে কিছু নেই, একটা নতুন ভাবনার কিছু করতে হবে, নতুন। এবং মাটিটা যেহেতু আমি মানে কি বলবো, আমি খুব একটা স্বাধীনতার পরের লোক না, আমি 50s লোক। আমি যে সেই সময় থেকে মাটি যে আমার জীবনের সঙ্গে মিশে গেল, এই মাটিটা আমাকে কোনোদিন বিট্রে করেনি। মাটি অনেক রকমভাবে এই মাটিকে ঘুরিয়ে ফিরিয়ে নিজের মতন করে নিয়েছিল। মাটি কথা বলতো আমার সঙ্গে। মাটির গন্ধ, কুমোরটুলিতে গেলে ওই তুষ মাটি, 1 মেটে 2 মেটে কাঁচা বাঁশের গন্ধটা আমাকে কি বলবো, অন্যভাবে একটা অনুপ্রাণিত করতে, আমার ভেতরে একটা চার্জ তৈরি করতো আমি বলতাম। তা সেইখান থেকে আমার জার্নিটা শুরু হয়, এবং ঠাকুর আমি গড়তে শুরু করি। এবং ঠাকুর কিন্তু যা ওদের মতন ট্র্যাডিশনাল ঠাকুর করতাম না আমি, কিন্তু অশোকদার দেখে ওইরকম একটু অন্য রকম ঠাকুর করবার চেষ্টা করতাম। যে ঠাকুরটা রিলিফ ওয়ার্ক করতাম, বোর্ডের মধ্যে করতাম, ঠাকুরের মধ্যে কিছু ভাবতাম, মানে আমি চেষ্টা করতাম ঠাকুরের আঙুলটা। যখন আপনি কলকাতার প্যান্ডেল কিছু পেয়ে গেছেন? হ্যাঁ, আমি অনেক জায়গায় ঠাকুর করছি তখন, যারা এক্সপেরিমেন্ট, যেমন আমি চেষ্টা করতাম ঠাকুরের আঙুলগুলো পদ্মের পাপড়ির মতন করবার চেষ্টা করতাম, প্রতিটা অঙ্গে ঠাকুরের সেগুলোকে একটা অন্য জায়গা মাত্রা দেওয়ার চেষ্টা করতাম, এক্সপেরিমেন্ট করতাম। এক্সপেরিমেন্টের থেকেও বড় কথা ভালো লাগাটাকে দিতাম। কারণ হচ্ছে একটা শিল্প একটা পারফেক্ট জায়গা, প্রকৃতির সঙ্গে মিলন থাকতো আমাদের। পদ্মের পাপড়ির মতন তার আঙুলের হতো, তার চেহারার মধ্যে একটা অন্যরকম থাকতো, একটা আমার একটা নিজস্ব রোমান্টিকতা ছিল, সেইটা ওর মধ্যে দেবার চেষ্টা করতাম। আমার ভালোবাসাটাকে দেবার চেষ্টা করতাম। এইভাবে আমি ঠাকুরকে গড়েতাম, রাতের পর রাত ঠাকুর করতাম। বাড়িতে পরবর্তীকালে কিছু বলতে নেই, স্বাধীনতাটা আমার খুব ছিল। বাড়িতে অর্থনৈতিক একটু অসুবিধা ছিল, বাড়িতে অর্থনৈতিক একটা অবস্থা খুব একটা ভালো ছিল না, আর্থিক একটা বনেদি বাড়ির ছেলে, সেখানে ব্যবসা চলে যায় বাবা। কিন্তু এই দারিদ্র যে কতখানি আমার জীবনে উপকার করেছে আমি মনে করি, দারিদ্রটা ছিল বলেই আজকে আমার এইখানে আসতে সুবিধা হয়েছে। কারণ হচ্ছে দারিদ্র থাকার ফলে হয়েছে কি, আমার কাছে কোনো প্রত্যাশা করতো না কেউ। প্রত্যাশা না করার ফলে একটা অজানা পথে আমি হাঁটছি, কেউ বারণ করতো না, কেউ আমাকে টেনে ধরতো না। ঠিক আছে, তুমি এসেছো, তোমাকে দুবেলা বাড়িতে খাওয়ার জুটতে দিচ্ছে, তুমি তোমার পথে কাজ করছো। আমি কিন্তু সেই সময় উত্তর কলকাতা হাতিবাগানের হকারগিরিও করতে পারতাম, বা চালু সিনেমার টিকিট ব্ল্যাকারও হতে পারতাম। কিন্তু আমাকে এই একটা জগৎ আমাকে একেবারে আলাদা করে দিল আমাকে। এবার সেইখান থেকে আমার জার্নি শুরু। এই জার্নিটা চলতে থাকলো। এর মধ্যে এসে গেল সাহিত্য, শিল্প। তখন আমি যে সময়টা কাটিয়েছি, বাংলা রেনেসাঁস বললেই হলো।
সাহিত্যের ক্ষেত্রে সবাই তখন জীবিত, সমরেশ ঘোষ থেকে তারাশঙ্কর থেকে শুরু করে বনফুল থেকে শুরু করে, মানে কার নাম, কবি সুভাষ মুখোপাধ্যায় থেকে বিষ্ণুদী থেকে সুনীল গাঙ্গুলি থেকে শুরু করে সব ফিল্মের দিকে, মৃণাল সেন, সত্যজিৎ রায় থেকে শুরু করে সব ভীষণ সিনেমা দেখতাম, বাংলা সিনেমা, হিন্দি সিনেমা দেখতাম না, সবটা এই যে চর্চার মধ্যে এসে গেছিল সাহিত্য। এবং বন্ধুরা, আমার দুটো বন্ধু ছিল, তাদের দুটো তিনটে বন্ধু, তারাও আমার মতন মানসিকতা, তারা এই করতো না, কিন্তু এত বেশি অনুপ্রাণিত করতো আমাকে। আমার এক বন্ধু ক্লাসিক্যাল ভক্ত ছিল, তার সঙ্গে রাতের পর রাত বঙ্গ সংস্কৃতি ময়দানে ক্লাসিক্যাল শুনতাম, মানে আলী আকবর খাঁ থেকে শুরু করে সংযুক্তা পানিগ্রাহীর নাচ, এই যে ক্লাসিক্যাল মহাসদনে শুনছি, এই যে আমি একজন শিল্পী হিসেবে যে এই শিল্পীদের আমি গান শুনতে পাচ্ছি। আমাদের ওখানে হিরু গাঙ্গুলির বাড়ি ছিল, প্রতি শনিবার ওখানে একটা আসর বসত, ক্লাসিক্যাল আসর বসত, কেরামতুল্লাহ তবলা বসত, রামকুমার চট্টোপাধ্যায়, এই যে এইগুলো আমাকে আলাদাভাবে আবার রিয়াক্ট করছে। সাহিত্য তখন পড়তে শুরু করেছি, তখন সুনীল, শক্তি, সমরেশ মজুমদার তখন সবাই উত্তর কলকাতা, আমার শ্যামপুকুরে এসছে। আমার জীবনে একটা নিজস্ব আমার একটা জায়গা আমি করে নিয়েছিলাম। আমি প্রতিষ্ঠিত সাকসেসফুল মানুষ ছাড়া মিশতাম না, এটা ছিল আমার কাছে একটা আদর্শের মতো। সেই জন্যে আমি কুমোরটুলিতে প্রদীপ পাল বলে একজন ছিল, তিনি অসাধারণ পোর্ট্রেট করতো, লাইভ পোর্ট্রেট করতো। সে আমায় খুব ভালোবাসতো, তার হেল্পার হিসেবে আমি নিজেকে খুব কৃতজ্ঞ মনে করতাম। সে আমাকে নিত, যেহেতু এই ভালোবাসাটা ছিল, তার প্যাশন ছিল। আমি দেখেছি ইন্দিরা গান্ধী 20 ফুট ওপরে বক্তৃতা দিচ্ছে, ও তখন অতটা কড়াকড়ি ছিল না, বাঁশের ফাঁকে বসে তিনি ইন্দিরা গান্ধীর পোর্ট্রেটটা করছেন। ইন্দিরা গান্ধী একমাত্র ভারতবর্ষে দুটোই প্রধানমন্ত্রী ছিলেন যারা শিল্পটাকে প্রমোট করতেন এবং বুঝতেন, নেহেরু আর ইন্দিরা গান্ধী, যারা আজ যেটুকুনি কাজ হয়েছে এদের দ্বারাই। ইন্দিরা গান্ধী নেবে এসে বলে ওইটাকে নিয়ে এসো, আমি দেখবো। আনফিনিশ ছিল, মাথায় ওনার শালটা দিয়ে দিয়েছেন, ইন্দিরা গান্ধী পাশে দাঁড়িয়েছে, দেখছে। এই যে এই মানুষটার সঙ্গে যেতাম, ইনি লাইভ পোর্ট্রেট করতেন এই মানুষগুলো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গেছি, পাইকপাড়ার বাড়িতে, খুব সাধারণ জীবনযাপন করতেন। তখন কেউ তো সেলিব্রিটি হয়নি, তখন প্রত্যেকটা সাহিত্য মানুষ, বড় মানুষগুলো ছিল, মানুষ ছিল, তাদের বাড়িতে যে কোনো মুহূর্তে অবারিত দ্বার ছিল, পৌঁছে যাওয়া যেত। তারাশঙ্করের একটা পোর্ট্রেট হবে, উনি সেই মতন ওনার বলেছে ঠিক আছে এসো আমি তোমায় দেবো। তা ওনার পোর্ট্রেট করার জন্য 2-3 দিন উনি সিটিং দিয়েছিলেন। আমরা যেদিনকে যাই, গিয়ে দেখি উনি একটা ধুতিটাকে লুঙ্গির মতন করে সামনের প্যাসেজটা ঝাঁট দিচ্ছে। ঝাঁটটা দেওয়া হয়ে গেলো, বললে বসো, চান টান করে এসে উনি সিটিং দিলেন। ওনার পোর্ট্রেটটা হয়ে যাবার পর উনি বললেন আমার একটা দাদা আছে, তার কিন্তু একটা মূর্তি করতে হবে। ঠিক আছে, তা সেই জায়গা থেকে বড় হওয়া আর সেইভাবে নিজেকে তৈরি করা, একের পর এক নিজেকে রোজ ভাঙা গড়া করতে করতে তখন এবার গুরু খুঁজতে শুরু করলাম। এরা তো বললো রাখতে পারবে না কোনো। তখন খুঁজতে খুঁজতে আমি একজন বিপিন গোস্বামী, সে জয়মিত্র স্ট্রিটে থাকতো, তার হেল্পার হয়ে গেলাম। সারাদিন তার হেল্পারই কাজ করতাম। কিন্তু মজাটা হলো কি, আমি তখন খুব গর্ববোধ করতাম। আমি কোনো শিল্পীর আন্ডারে কাজ করাটাই গর্ব, কুমোরটুলিতে কাজ করা মানে গর্বে বোধ, কারণ শিল্পীর কাছে আমাদের তখন মনের মধ্যে অর্থ এবং কেন করছি প্রশ্নটা আসতো না। আমি ওই শিল্পীর কাছে যেতে পারছি, এটাই আমার কাছে বড় ছিল। এই সাহিত্যের লোকটার কাছে যেতে পারছি, এটাই আমার কাছে বড় ছিল এর কাছে। তা তার কাছে তার যাবতীয় কাজ আমি সকাল থেকে বিকেল পর্যন্ত করতাম। বাগুইয়াটি স্টুডিওতে তার ফার্নেসে নামতাম, ফার্নেসে সেখানে রামকিং করে মূর্তি ঢালাতে উনি আসতেন। এই যে কাজগুলো করছি, তখন ফোনও ছিল না, সেলফি তোলার ব্যাপার ছিল না, কোনো ইগো ছিল না। তারা তো আমারই মতন, উনি যা বলছেন শুনছি, আমি যা বলছি কিঙ্করদা বলে কথা বলছি, দেবীবাবুকে দেবীবাবু বলে কথা বলছি, সুনীল গঙ্গা সুনীলদা বলে কথা বলছি। এদের সঙ্গে যেহেতু খুব তাড়াতাড়ি এদের কাছে পৌঁছানো যেত, সেহেতু এখানে কখনো মনে হতো না যে আমি এই লোকটার সঙ্গে গা ঘাসাঘাসি করছি। যাই হোক, এইভাবে কাজ করতে করতে তখন মনে হলো না, এখানে তো ঠিক সুবিধা হচ্ছে না।
একটা লেবারের মতন কাজ করছি, কিন্তু আমার তো আসল সাধনাটাই হচ্ছে না। তখন আমি আমার অর্থনৈতিক অবস্থা পারিবারিক খারাপ হওয়ার জন্য স্কুলে ক্লাস 10 পর্যন্ত পড়ে বন্ধ হয়ে যাবে, আর পড়িনি। কিন্তু আমার তো একটা কষ্ট হচ্ছে, আমার নাতি নাতনি যারা আছে তারা ঝরঝরে ইংরেজি বলে, আমি তখন বলি ওইটুকুনি তো আমি পারি না। এই যে দুঃখটা, এই যে কমিউনিকেট না করতে, আমি যদি আমার সাধারণ বাড়ির অনেকে আছে সাধারণ, তাদের কোনো প্রয়োজন পড়ে না, তারা তো তাদের ম্যাক্সিমাম দৌড়চ্ছে গড়িয়াহাট, এদিকে সোদপুর, তাদের তো দরকার পড়ে না। কিন্তু আমাকে তো নিয়ে গিয়ে চায়না ফেলছে, আমাকে তো ওয়ার্কশপ করার জন্য থাইল্যান্ড নিয়ে যাচ্ছে, বিদেশে নিয়ে যাচ্ছে, আমাকে তো কমিউনিকেট করতে হবে। সেখানে প্রচন্ড প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে, প্রচন্ড সমস্যা। আমি তো উঠে গেছি আমার কাজ নিয়ে, আমার 100% আমি কাজ নিয়ে, আমার কাজটা ভারতবর্ষের শিল্পে একটা জায়গা করে নিয়েছে। যার ফলে হচ্ছে কি, ওই কষ্টটা যার সে বোঝে, কষ্টটা বোঝে। সবাই বলে তুমি তো বাজার করে নিয়েছো, নাম করে নিয়েছো, সব করে নিয়েছি, কিন্তু তোমার মতন তো আমি কমিউনিকেট করতে পারছি না। এটা একটা সমস্যা। সেটা কিন্তু তখনকার দিনে কেউ বুঝতেও না, কেউ ভাবতো না। যাই হোক, আমি পরবর্তীকালে খানিকটা লেখাপড়া শিখে খানিকটা করে আমি প্রাইভেটে পাশ করে আমি গভর্নমেন্ট আর্ট কলেজে তখন পাশ করার পর আমি বললাম পৃথিবীটা আমার হাতের মুঠোয়, কারণ হচ্ছে গভর্নমেন্ট আর্ট কলেজে আর্টের সাবজেক্টটা আমার। আমি মাস 3 ধরে আপ্রাণ চেষ্টা করে প্র্যাকটিস করে, মিউজিয়াম প্র্যাকটিস করে, অনেক কষ্ট করে আমি গভর্নমেন্ট আর্ট কলেজে অ্যাডমিশন পাই, অ্যাডমিশন দিই। সেই সময় গভর্নমেন্ট আর্ট কলেজে ঢোকাটা ছিল ভীষণ কঠিন। আপনার 1000 ছেলে মেয়ে পরীক্ষা দিত, 50 জনকে নিত। আমি পরীক্ষা দিয়েছিলাম, আমার সঙ্গে সিনেমা করে মমতা শঙ্করও পরীক্ষা দিয়েছিল। উনি কি বিষয়ে দিয়েছিলেন? না, তখন আমাদের কোনো বিষয় হতো না, 3rd ইয়ার থেকে চেঞ্জ হতো। তা আমরা প্রথমে প্রিপারেটরি কোর্সে চান্স পাই, তাই যাই হোক ফার্স্ট লিস্টে আমি আমার গভর্নমেন্ট কোর্স চান্স পাই না। দুঃখ হয়েছিল, খুবই দুঃখ হয়েছিল, কিন্তু মনে হচ্ছিল আমার বয়সটা আছে, দেখা যাক আবার নেক্সট ইয়ারে আবার লড়াই করব। আমি তো একটা ওয়ার্কের মধ্যেই আছি, জার্নির মধ্যে থেকে একটা ফাঁকে এখানে এসেছি, আবার জার্নিতে ফিরে যাচ্ছি। আমি স্টুডিওতে জার্নি করতাম, আবার স্টুডিওতে ফিরে যাচ্ছি। আমার তো ছেদ নেই। আপনার রেগুলার কাজ রয়েছে? আমার তো রয়েছে। আমি তো আমার নিজস্ব, আমি ভাগ্যবান, উত্তর কলকাতা আমার একটা বিরাট 2 দালানওয়ালা বাড়ি আছে, 35, তার একটা ঘর, পুরো বড় স্টুডিও আমার, নিচের ফ্লোরটা, নিচে পুরো ফ্লোরটা, দালানটা, এবং 2 উঠোন, টোটালটাকে নিয়ে আমার স্টুডিও একতলাটা, আমি কাজ করতে পারতাম। সেহেতু আমি মনে করি একটা ভাস্করের প্রথম সত্য হচ্ছে উত্তর কলকাতা একটা বাড়ি থাকা চাই এবং তার জায়গা থাকা চাই। ছবি একটা 5 তলার উপর ঘরের মধ্যে ছবি আঁকা যায়, কিন্তু ভাস্কর্য গ্রাউন্ড ফ্লোর ছাড়া হয় না, স্পেস ছাড়া হয় না। এই জায়গা আমি ভাগ্যবান। যাই হোক, এইটা করার পর আমি লাকিলি 2nd লিস্টে চান্স পাই। 4টে নাম বেরোলো আমার, মমতা শঙ্কর, যে মেয়েটি হায়ার সেকেন্ডারিতে 2nd হয়েছিল ফাইন আর্টসে, তার নাম। যথারীতি গভর্নমেন্ট থেকে 2 জনকে নেওয়া হলো, আমাকেই 2nd হওয়া। তা সেইখান থেকে এইবার আমার সময় শুরু হলো ফার্স্ট ইয়ার থেকে। তারপরে একটা দিনও নষ্ট করিনি, একটা দিনও কলেজ কামাই করিনি। 7টা বছর, 5 বছর জীবনে ছবি আঁকিনি কোনোদিন। মানে এমনও হয়েছে, আমি যখন পরীক্ষা দিই, আমাদের বাড়িতে তো এখন একটা বাচ্চার কত রং, কত তুলি, কত জন্মদিনে কত রং তুলি, কত কি পায়। আমাদের জীবনে কোনোদিন ছবি আঁকাতে মার হতো, মাটি ঘাটায় মার হতো। আর রঙের তো ছবি আঁকার কোনো সিস্টেম ছিল না, সিট অ্যান্ড ড্র বা ছবি আঁকার। ছবি আঁকলে বরঞ্চ জীবনটা বৃথা হয়ে যাবে, আমাকে বলা হতো মাটি ঘেটে ঘেটে তোমার জীবনটা বৃথা হয়ে গেল। তা এই অবস্থায় আমি পেন্সিল দিয়ে প্র্যাকটিস করেছি, কিন্তু রং তো নেই, রং পাইনি। আমাদের একজন বিখ্যাত আর্টিস্ট, খুব ভালো আর্টিস্ট, তিনি 76 সালে আত্মহত্যা করলে, এত ভালো ওয়াটার কালার করতো। তার একটা পুরনো শুকনো টিউব ছিল, আমি সেইটা নিয়ে গিয়ে গুঁড়ো করে 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 গুলে 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 তাই দিয়ে ওয়াটার কালার পরীক্ষা দিয়েছিলাম। আর যথারীতি আমার নাম 2nd লিস্টে পাই। আমি তারপর থেকে আমার সাধনা শুরু হয় গভর্নমেন্ট আর্ট কলেজ। আমার মা বাবার পর গভর্নমেন্ট আর্ট কলেজ। আমার মা বাবা আমার জন্ম দিয়েছে, আমাকে যা করেছে, পরবর্তীকালে গভর্নমেন্ট আর্ট কলেজে আমাকে এটা মানে 2nd জন্ম দিয়েছে গভর্নমেন্ট আর্ট কলেজ। এবং গভর্নমেন্ট আর্ট কলেজ এমন একটা কলেজ যেখানে মানুষ, একটা ছেলে যখন বলে আমি প্রেসিডেন্সি থেকে পাশ করেছি, তাকে যতটা গুরুত্ব শিল্প জগতে গভর্নমেন্ট আর্ট কলেজকে। যাই হোক, এইভাবে
শিল্পের জার্নি। এবং আমি 80 সালে যখন পাশ করে বেরোই, তারপরে ভাস্কর্য নিয়ে আমি আরও 2 বছর স্পেশালাইজেশন করি। করার পর আমার মানে ততদিনে আমি গভর্নমেন্ট আর্ট কলেজে এই যে কাজগুলো শিখি, আমি মনে করি আমার জীবনে গোল্ডেন টাইমে যে মাস্টারমশাইদের আমি পেয়েছিলাম, সুপার। ভারতবর্ষে আমি যেখানেই গেছি এই মাস্টারমশাইদের নাম শুনে তারা স্যালুট করেছে যে তুমি কোন কলেজে পড়ো। একটা ছোট্ট ঘটনা বলি আমার জীবনে কি হয়েছে। একদিন গণেশ পাইন তখন ধুতি পরতেন, গেরুয়া পাঞ্জাবি, প্রচুর বিখ্যাত লোক ওখানে দেখা করতে আসতেন গণেশ পাইনের সঙ্গে। আমার সামনে গণেশ পাইন বলতো, তার অপোজিটে আমি বসতাম। একদিন গণেশ পাইনকে আমি দেখছি বড্ড বেশি অন্য মুস্ক হয়ে বসে আছে, খানিকটা গাল দিয়ে অন্যদিকে দাঁড়িয়েছে। খানিকক্ষণ বাদে জিজ্ঞেস করলাম, গণেশদা কেসটা কি, আপনি কিছু হয়েছে, আপনি এরকম? তখন আমাকে একটা কথা বলল, বিমলে আমি 3 রাত্রির ধরে একটা ছবির সঙ্গে লড়াই করছি, আমি ধরতে পারছি না ছবিটাকে। তখন আমার না চার্জ হলাম, 3 রাত্রির? বলে হ্যাঁ, ছবিটা আমার রেসপন্স পাচ্ছি না, আমি 3 রাত্রির জেগে কাজ করছি। তখন বাড়িতে এসে রাত্রে ভাবলাম আমি কি করছি। গণেশ পাইন 3 রাত্রি একটা ছবির জন্য লড়াই করছে। সেই চার্জটা আমি সারাদিন একটা বড় কাঠকে কাটছিলাম, তাকে আরো বেশি সময় দিয়ে শুকলাম ননস্টপ ওয়ার্কের মধ্যে। এই যে মানুষগুলোর এই যে সাকসেসফুল মানুষের এই যে জীবনের এগিয়ে যাওয়ার রাস্তাগুলো আমাকে অনুপ্রাণিত করেছিল, আমাকে চার্জ দিয়েছিল। আমি কতক্ষণ সাধনায় বসেছি, উনি এতক্ষণ করছেন, তাহলে আমি কি করছি আমার কাজেতে, যার জন্য আমার কাজেতে আরো সময় বেড়ে গেল, আরো নিজেকে ইনভলভমেন্টটা বাড়িয়ে ফেললাম। এই ছিল আমার জীবনে। এবং আমি আমার কলেজের পর হেন জায়গা নেই, আমি আর সুব্রত গঙ্গোপাধ্যায় স্কেচ করতাম রাস্তায়। কলেজের পর আমরা হাওড়া বা শিয়ালদায় যেতাম। আমাদের অর্থনৈতিক এমন কিছু ছিল না আমরা যে টিফিন করব, আমরা সকালে হয়তো একটু ভাত খেয়ে আসতাম, দুপুরবেলায় ক্যান্টিনে ওই ঝাল আলুর দম মেখে একটু চিৎকার করলে পেটে জ্বালা করতো। বিকেলবেলা দুজন বেরিয়ে তখন রাস্তায় রিক্সাওয়ালারা ছাতু খেত, ওই রাস্তায় বসতো, তারা মেখে দিত 1 টাকার ছাতু, 2টো দলা। আমরা খেতে খেতে ওই নিয়ে হাওড়া স্টেশনে বা শিয়ালদা স্টেশনে রাত্রি 10টার মধ্যে স্কেচ করতাম, করে রাত্রিরে বাড়ি ফিরতাম। ছুটির দিনগুলো সারাদিন আউটডোরে কাজ করতাম। একটা কম্পিটিশন থাকতো যে পরের দিন সোমবার দিন বিকাশ থেকে গিয়ে এতগুলো ড্রয়িং দেখাবো। এইভাবে আমরা লড়াই করে সাধনা করে 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 নিজেকে ডেভেলপমেন্ট রোজ নতুন নতুন করে করতাম। তারপর স্কাল্পচারের ক্ষেত্র তাই, মাটি দিয়ে গড়া, ছাঁচ করা, এ করতে করতে আবার বাড়িতে ফিরে এসে দিন থাকতাম আমার নিজের স্টুডিওতে কাজ করতাম। আমি 7 বছর বাদে যখন বেরোলাম কলেজ থেকে, তখন আমার কখনো মনে হয়নি যে এবার কি করব। আমি তো ওয়ার্কের মধ্যে দিয়েই যাচ্ছিলাম, আবার ওয়ার্কের মধ্যেই থেকে গেলাম। 10টা 5টা না গিয়ে 10টা 5টা আমার স্টুডিওতে সময় দিতাম। যে কাজগুলো তখন গড়েছি, পরবর্তী জীবনে এডিশন সেগুলো কাস্টিং হয়েছে, বিক্রি হয়েছে বা মানুষ নিয়েছে। এই যে এগিয়ে থাকা, তার মধ্যে পাস করার পর মনে হয়েছিল আমাকে বড় স্কাল্পচার করতে হবে। সেই সময় আমি কলকাতার বুকে অনেক জায়গায় কাজ করি, যেরকম ঝিলমিলে 14 ফুট একটা কাজ করা আছে, কাঁকুরগাছি রাস্তার মধ্যে কাজ করা আছে। আমাকে ঝিলমিলে যখন কাজ করি, আমাকে বললে আপনি এত বড় একটা গাধার মতন খেটেরটা, আমি গাধা বলি এত বড় একটা ঘোড়া বানাচ্ছি। এই যে আজকে ওই কাজগুলো আমি ওই সময় করতে পেরেছি, কারণ হচ্ছে আমি পাস করার পর আমার একটা জায়গা ছিল, যখন আমাকে এই কাজগুলো না করে দিলে পরবর্তীকালে আমি যখন বিমলকুণ্ড হয়ে যাবো আর সময় পাবো না। ক্যালকাটা এয়ারপোর্টে একটা 10 ফুটের পাখি দিয়ে কাজ আছে, কাঁকুরগাছিতে আছে, নিকো পার্কে আছে, বর্ধমান ইউনিভার্সিটির সামনে একটা রবীন্দ্রনাথ করা আছে, 52 চৌরঙ্গিতে করছে। এই কাজগুলো তখন পারিশ্রমিক দিক না দিক, পয়সা দিক না দিক করে গেছে। এগুলো আমার সাহস বাড়িয়েছে, আমাকে নিজেকে দেখতে শিখেছে, আমি গার্ডেন স্কাল্পচার করতে শিখিয়েছে। এই যে কোনোর মধ্যে কিছুর মধ্যে অর্থের খোঁজ করিনি, আমার শিল্পটাকে মানুষের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করেছি। আমি মিডিয়ামটা হচ্ছে, আমি যখন কাটছি
তখন কাঠ পাথর কেটেছি, বাইরে পাথর আছে, পাথর গ্রানাইট আমি রেগুলার সারাদিন পাথর কাটতাম, সব থেকে হার্ড পাথর স্যান্ডস্টোন কাটতাম। একটা প্রশ্ন রয়েছে, এবং মজাটা হচ্ছে কি, এই যে আমি যখন পাথর কাটছি তখন আমি নিজেকে ভাবতাম মিকেলাঞ্জেলো এইভাবে পাথর কাটতো। আমি হোল ডে, আমাকে ঈশান মোহাম্মদ বলতেন চৈত্র সময় স্যার বড্ড জীবনে কম সময়, 2-3টে বড় বড় পাথর কাটতে হবে সারাদিন, এবং পাথর কাটতে এরা রেসপন্স করে, এরা রেসপন্স দেয়, এরা প্রত্যেকটা কাজ রেসপন্স দেয়। কাটতে কাটতে রেসপন্স না পাওয়া গেলে একটা অশান্তিতে ভুগি, অ্যাসিডিটি হয়। কিন্তু কাজ যখনই রেসপন্স দিল যেন শরীরটা ঠান্ডা হয়ে গেল, পৃথিবীর সব ভালো লাগতে শুরু করলো। এই যে যন্ত্রণা, এই যে তার রিলিফ, এই যে যন্ত্রণা, এই যে রিলিফ, এই সেই প্রসব যন্ত্রণার মতন 9 মাস করে আমাদের রোজ। একটা ছেলে প্রচুর পড়াশোনা করে পিএইচডি ডক্টরেট পেয়ে সারা জীবনে পাশে লাগিয়ে রেখে আমি ডক্টরেট, বিমল কুণ্ডু, ভাস্কর বা পেন্টারদের রোজ ডক্টরেট করতে, এক একটা ক্যানভাস, এক একটা পাথর বা ব্রঞ্জ কাজ যখন মাটিতে করি রোজ আমাদের ডক্টরেট করতে হয়, রোজ তাকে নিয়ে লড়াই করতে হয়, তাকে সব। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে একটা শিল্পী যখন কাজ করে, যে কাজটা করে সেটা তার অনুভূতিটা ভেতরে রাখতে হয়, তৈরি করতে হয়। একটা মহিলার রূপ তৈরি করছি, সেই রূপটা যখন কাজ করছি আমাকে সেই অনুভূতিটা আমার ভেতরে আনতে হবে, যেন আমার প্রেমিকার গায়ে যেন আমি হাত বোলাচ্ছি। এই যে প্রেমিকার যে আমার যে ফিলিংসটা হতো তখন আমার কাজের মধ্যে সেই ফিলিংসটা আনার জন্য আমাকে সেই ভেতর সেই অনুভূতিটা আনলে তাহলে সেই রিয়াকশানটা আমার কাজের মধ্যে পাওয়া যাবে, এবং আমার সেই অনুভূতিটা যখন দর্শক দেখবে সে ফিল করবে। আমার অসম্ভব ভেতরে কষ্ট, আমার একটা যন্ত্রণা, আমি যখন যে কাজটার মধ্যে করছি সেই সময়টা, সেই যন্ত্রণাটা আমার কাজের মধ্যে আসছে। স্যার আমার একটা প্রশ্ন, এখানে আমি দুটো মূর্তি দেখতে পাচ্ছি স্যার, একটা এটা আর একটা সিম্পলিফাইড একটা ভার্সন রয়েছে। এটা স্যার আমার মনে হয় আপনার বাবার, আর এটা একটা সরস্বতী ঠাকুর। আমাকে বলুন স্যার কোনটাতে আপনি বেশি স্যাটিসফাইড? আমরা সাধারণ মানুষ এই মূর্তিটা দেখে কিন্তু আমরা জানি যে এটা বিমল কুণ্ডুর একটা স্কাল্পচার, এটা একটা বিমল কুণ্ডুর স্কাল্পচার। এইটা আপনার একটা ব্র্যান্ড তৈরি করে ফেলে, স্টাইলাইজেশন তৈরি করে ফেলেছে স্যার এটা। তো আপনি যখন কাজ করেন তখন কোনটাতে বেশি কমফোর্ট ফিল করেন? এটা করতে বেশি ভালো লাগে না ওটা করতে বেশি ভালো লাগে? দেখুন একটা কথা হচ্ছে, এটা হচ্ছে কমপ্লিটলি একটা রিয়েলিস্টিক পোর্ট্রেট, কিন্তু আমার এই পোর্ট্রেটটা কমিশন ওয়ার্ক নয়, এটা লাইফ স্টাডি। আমার বাবা বসে আছে, তার পোর্ট্রেটটা আমি করেছি, এবং এটার মধ্যে যে মজাটা আছে, বেশিরভাগ পোর্ট্রেট ছবি দেখে যেগুলো হয় সেগুলো মিলিয়ে দেওয়ার দিকে নজর থাকে। ঠিক আমার এই বাবার পোর্ট্রেটটা যখন করি, এটা আমি শিল্প করার জন্য করেছি। এই পোর্ট্রেটটার মধ্যে মানুষটাকে ধরার চেষ্টা করেছি, এর মধ্যে আমার ট্রিটমেন্টগুলো, আমি যে ট্রিটমেন্টে কাজ করি সেইটা ধরা, এক্সজরেশন আছে আমার। এই যে মুখের মধ্যে এক্সজরেশনটা, এটা কিন্তু আপনি আপনার মুখের ছবি একটা ফটোগ্রাফ তুলবেন, ফটো লাইটে এই এক্সজরেশন হবে না। এই এক্সজরেশনটা করার উদ্দেশ্য হচ্ছে একটা স্কাল্পচার যখন 20 ফুট দূর থেকে দেখবে বা 10 ফুট, এই লাইট অ্যান্ড শ্যাডোতেই মুখটার ফিল করা যাবে। কিন্তু আমার যদি পোর্ট্রেটটার মধ্যে একটা প্লাস্টারের ছাঁচ নিয়ে যদি সেটাকে রাখা হয়, সেটা এতই কম তার ডিটেলিং, সেটা ধরা যাবে না। এই যে এক্সজরেশনটা, ঠিক আমি কতটা কি কোন জায়গায় ঠিক দিতে পারলে পোর্ট্রেট আপনি মিলে যাবে, কিন্তু পুরো স্পষ্ট হয়ে যাবে, এবং তার একটা নিজস্ব আমার ভাবনা, আমার স্টাইলেশন আছে এই ট্রিটমেন্টের মধ্যে। এটার মধ্যেও আমি মূর্তিটা করি, কারণ আমি কখনো ভাবিনি আমি বাবাকে মেলাতে চাইছি, আমার বাবাকে অবয়ব ধরেছি। এইবার আমি করতে যাই, আমি মনে করি আমি যদি ঠিক জায়গায় ঠিক পুট করতে পারি, তাহলে আমার বাবার মুখ বাবাই হবে, চেনা যাবে তাকে। সেহেতু ওই দিকে আমি গুরুত্ব দিই না, আমি দিয়েছি আমার যেভাবে শিল্পটাকে যে ট্রিটমেন্ট করছে, একটা স্ট্রাকচার তৈরি করছে, একটা এক্সজরেশন করছি, এই জায়গায় গুরুত্ব দিয়েছি। যার ফলে হচ্ছে কি, এটার মধ্যে একটা কমপ্লিট একখানা স্কাল, যেটার মধ্যে রক্ত মাংস সব আছে, একটা হাড় আছে, সেটাকে ফিল করা যায়, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার কতগুলো, এবং শিল্পের অলঙ্করণ যেগুলো হয়, শিল্পকে নিজে আমাকে দেখানো, আমি কিভাবে ভাবনাটা ভাবছি সেটার মধ্যে আছে। এটা করেও যতটা স্যাটিসফাই হয়েছি। আর এটা হচ্ছে কি, এই কাজটার মধ্যে সিম্পলিফিকেশন,
এটা কিন্তু রুট টাইটে, একদম যে গড়তে জানে গড়তে গড়তে ভাঙতে পারে। আমি ওই সিম্পলিফিকেশন করতে করতে সার্টেন টাইমে না বেশি আর বলাটা থাকে না, তখন সিম্পলিফাইডে চলে যায়, সিম্পলিফাইড, কিন্তু সেটার মধ্যে সে অবয়বগুলো থাকে অনেক সিম্পলিফাইড। এইটির মধ্যে যত ডিটেলিং আছে এটা সিম্পলিফাইড একদম। এটা কিন্তু আমি সরস্বতী বলছি না, এটাকে একটা মিউজিশিয়ান বলছি। আমরা সরস্বতীর একটা যে মানে ইমেজটা দেখে অভ্যস্ত, সে তো বিনা হাতে রয়েছে বলে, কিন্তু যে সরস্বতী, আমরা শিল্পী বা নারী একটা বিনা বাজছে, আমরা সরস্বতীটাও তো কোনো না কোনো শিল্পী গড়েছে, বানিয়েছে, সেহেতু এর মধ্যে যেভাবে। কিন্তু দেখো আমার এখানে কোনোদিন আজ পর্যন্ত কেউ প্রশ্ন করেনি, প্রচুর লোক এই কাজ কালেক্ট করেছে, কেউ কখনো প্রশ্ন করেনি চোখটা নেই কেন, হাতের আঙুল নেই কেন, পা নেই। প্রশ্ন করছে কারণ হচ্ছে সিম্পলিফিকেশনে যখন দেখে ওভারঅল দেখে, একদম যখন দেখে পুরোটাই দেখে ওভারঅল। আপনি এসে কখনো বলেননি না আজ পর্যন্ত কেউ প্রশ্ন করেনি আঙুল নেই কেন, হাত নেই কেন, তার চোখটা নেই কেন। সে তখন যখন দেখছে এতটাই এর হারমোনাইজড করা আছে, সে তখন ওভারঅলে দেখে, সে তখন নিজের কল্পনা জগতে একে নিয়ে নেয়। একে কেউ সরস্বতী ভাবছে, কেউ মিউজিশিয়ান ভাবছে, কেউ তার ভাবছে এই ফর্মটা কি সুন্দর হয়েছে। এই টোটালটা তাকে খুব বেশি অনুপ্রাণিত করে, যার ফলে এই সিম্পলিফিকেশনটাতে আমরা পৌঁছবার চেষ্টা করেছি। এটা পৌঁছানো যায় না, এটা আপনা আপনি হয়। এখন আমি এখন যেটা করছি, এখন সারা পৃথিবী, দেশ, সময়, আমার মনে হয় টোটালটাই নেগেটিভিটি চলছে। আমরা খবর দেখি, আমরা মানুষের খবর শুনি, আমরা প্রতি মুহূর্তে আমরা সচেতন মানুষ। তারপর আমি আবার একজন শিল্পী, সেক্ষেত্রে আমাকে প্রতি মুহূর্তে ভীষণ কষ্ট দেয়, ভীষণ আঘাত দেয়। এই আঘাতটা তো আমি তো আর মানে বক্তৃতার মাধ্যমে রাজনীতিকবিদ বা আমি যদি লিখতে পারতাম, লিখে এগুলো এক্সপ্রেস করতাম, তো লেখক নয়, আমি একজন ভাস্কর। তার মানে প্রথম সত্য হচ্ছে আমার ভাস্কর্য, এবং ভাস্কর্যের মধ্যে দিয়ে আমার ভাবনাটাকে দেওয়া, আমার সময়কে ধরে রাখা, আমি সেইটাকে খুঁজতে চেষ্টা করি। আমি যেটা ভাবছি যে আমার আজকে সময়টাকে কথা, আজকে আমাকে প্রতি মুহূর্তে আমাকে যন্ত্রণা দিচ্ছে, আমি সেইটাকে খুঁজতে খুঁজতে হয়তো একটা ফর্মের মধ্যে আমি দেখলাম আমার এই যন্ত্রণাটা আমি শেয়ার করতে পারছি, এবং সেই কাজটা দেখার পর আরেকজন সেই যন্ত্রণাটাকে উপলব্ধি করতে পারছে, তখন আমার মনে হলো আমার যন্ত্রণার মধ্যে আমি কনভে করতে পেরেছি। এটাই হচ্ছে আমার কথা, এটাই হচ্ছে আমার বলার কথা, এটা আমার সাবজেক্ট। এই বর্তমানে স্যার এই যে মূর্তিটা রয়েছে, এটা এখন কি করছেন স্যার? এটা অ্যাকচুয়ালি ঢালাইয়ের পর এটাকে এখন টোটালটাকেই আমাকে এই ফাইল করে ঘষে ফিনিশ করতে হবে। এখন এটাকে ফিনিশ করছি, এটা ফিনিশ করে ঠিক মানে একেবারে প্রথম এটাকে মাটি দিয়ে গড়ি, তারপর এটাকে মোল্ড করি, তারপর এটা ওয়্যাক্স করি, তারপর এটাকে সুরকি প্লাস্টারে কভার করে ছাঁচ করায়, তারপর এটাকে মেটাল ঢেলে এটাকে কাস্টিং করায়, তারপর সেই চ্যানেল কাটার পর এটা প্রথম স্টেজে আমরা গ্রাইন্ডিং করে একটা স্টেজে নিয়ে এসেছি, বাকিটা আমাকে সম্পূর্ণ হাতে কার্ভিং করে এটাকে ফিনিশ করতে হবে স্যার। এই ফিনিশ করতে গেলে আপনার এই মুহূর্তে যে আপনার স্টুডিও রয়েছে, এখানে কি কি মেশিন কাজে লাগান আপনি? এখানে যেহেতু মেটাল, সেহেতু কতগুলো টেকনিক্যাল হেল্প নিতে হয়। যেরকম সারফেসটা ঘষার জন্য গ্রাইন্ডিং আছে, যে গ্রাইন্ডিং ইউজ করতে হয়, গ্রাইন্ডিং ইউজ করতে হয়। আবার সূক্ষ্ম কাজ করার জন্যে আরও ছোট ধরনের খুব একেবারে তুলির মতন গ্রাইন্ডিং আছে, বা এগুলো গ্রাইন্ডিং স্যার, হ্যাঁ এগুলো খুব, এটা হাতের মধ্যে তুলির মতন কাজ করে। এগুলো খুব সূক্ষ্ম জায়গাগুলোকে আমাকে এটাকে ব্যবহার করতে হয়। এই করার পর বাকিটা কিন্তু আমাকে এই ফাইল দিয়ে এই ঘষে আমাকে ফিনিশ করতে হয়। এবং এই বললাম না, এই ফিনিশিংটা একেবারে নিজের অনুভূতি, যেন আমার খুব মানে ভালোবাসার একটা, যেন কারোর গায়ে হাত বুলিয়ে আদর করতে, মানে খুব আদর, সেইভাবে এই জায়গাটাকে ফিনিশ করতে হয়। এই অনুভূতিটা আমার থেকে যায়,
যে দর্শক বা যে যার কাছে এটা থাকবে সে সাবকনসিয়াস এই অনুভূতিটা পাবে, সে এই ফিলিংসটা পাবে, এই ভালো লাগাটা পাবে। যার জন্যে একটা কাজ যখন মানুষের ভালো লাগে, আমাদের এই ছোট ছোট ভালো লাগাগুলো থাকে বলেই সেই মানুষটা ভালো লাগে, সে তখন এই কাজটাকে নিজের সংগ্রহে নিয়ে যায়, নিয়ে গিয়ে সে তার রসাস্বাদন করে। এটি হচ্ছে আমার শিল্পের কাজ। খুবই সুন্দর স্যার। আমরা দেখেছি আপনার কাজের মধ্যে দুর্গা ঠাকুর এই ইনকমপ্লিট যে মুখ রয়েছে সেটা আমি আপনার স্টিল যে পেন্টিং রয়েছে পেন্টিংয়ের মধ্যে দেখতে পেয়েছি, এবং আপনার ব্রাশ বা অন্য যে রয়েছে সেই মেটেরিয়ালের মধ্যে দেখতে পাই। এই মূর্তিটা আপনি কি জন্য এই যে আমরা জন্ম থেকেই যে আমরা ছেলেবেলা থেকেই আমরা এই দুর্গার মুখ দেখে অভ্যস্ত, ঠিক, এবং এই যে ট্র্যাডিশনাল এই যে দুর্গার মুখ, এটার মধ্যে কিন্তু রিয়ালিটি খুব কম। এই মুখটা বেসিক্যালি যখন এটা তৈরি হয়, যে শিল্পীরা তারা কিন্তু প্রত্যেকে সূত্রধর, কার্পেন্টার। এই কাঠে যেহেতু এই ফর্মটাকে করা হয়, সেহেতু এই কাঠের যে প্লেনস থেকে এইভাবে কাটা হয়, এই জন্য এই সিম্পলিফিকেশন। এইবার আমার কাছে এই যে সিম্পলিফিকেশনটা, এটা একেবারে কিচ্ছু নেই, কিন্তু অবয়কের মধ্যে সেই গাম্ভীর্যটা আছে, সেই ফিলিংসটা আছে, সেইটার উপর বেস করে আমি আমার ভাবনাটাকে এর মধ্যে দিয়েছি। আমি কিচ্ছু রাখিনি, কিন্তু সেই ফর্মটা রেখেছি, কিন্তু সেই আভিজাত্যটা আছে, সেই গাম্ভীর্যটা আছে, সেই দুর্গার সেই বলিষ্ঠতাটা এর মধ্যে আছে। সেই জন্য এই মুখটা আমাকে বারবার আমাকে খুব রিয়্যাক্ট করে এবং আমাকে বারবার উদ্বুদ্ধ করে এই মুখটার কাছে। এটা আমরা অনেকে বনেদি বাড়ির দুর্গার মতো শুধু বনেদি বাড়ির, তো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, একটা বনেদি বাড়ির অনেক জিনিস থেকে গেছে, মধ্যবিত্তের বাড়ির ভেঙে দিয়েছে, সেই জন্য ওই বনেদি বাড়ির ওগুলো রিপিটেশন হয় বলে এগুলোকে এখন ধরে আছে। যদি বনেদি বাড়ির এই কালচারটা উঠে যেত, তাহলে এই দুর্গাটার আর কোনো অস্তিত্ব থাকতো না। ও স্যার, আমরা জানতাম যে এটা কুমোরটুলি, মানে কুমোররাই এটা বানায় না, কুমোররা পরবর্তীকালে কুমোরদের দিয়ে করানো হয়েছে। মানে কুমোররা বেসিক্যালি পটারি করতো, এখন কুমোররা মাটি দিয়ে আস্তে আস্তে এটা কৃষ্ণনগরের শিল্পীরা পত্তন হলো আমাদের এই কুমোরটুলিতে, সেই নবকুমারদের সময় থেকে। তারপর থেকে তাদের এই মুখটাকে তারা, আর তখন সূত্রধরের অত বড় তো করতে পারে না, তখন কাঠের খুব একটা বড় হতো না, একটা ছোটোখাটোর মধ্যে হতো। এটা যেহেতু বড় করে করতে হতো, তখন কিন্তু এইটা ওদের হাতে মাটি দিয়ে গড়তে শুরু করলো, কিন্তু ফর্মটা থেকে গেল এই ফর্মটা কেটে গেল। এই ফর্মের মধ্যে ওইটা, এই পুরো মুখটা কোনো রিয়ালিটির মধ্যে নয়, একটা অবাস্তব, কিন্তু আমাদের মনের মণিকোঠায় কিন্তু এই মুখটা দুর্গা একেবারে চেপে বসে। সামনে কি এক্সিবিশন রয়েছে আপনার? এখন এই ডিসেম্বর থেকে আপ টু মার্চ পর্যন্ত অনেক এক্সিবিশন আছে, পরপর শো আছে সেগুলো। এখন তো সিজন টাইম, শীতকালটা বেসিক্যালি এক্সিবিশন হয়, সে মেলা হয়, এক্সিবিশন, সবেতেই আমাদের পার্টিসিপেট করতে হয়, তাতে কাজ থাকে। এখন সেই নিয়ে খুব ব্যস্ত আমি এক্সিবিশনে। তো এই ধরুন একসাথে যদি 3টে বা 4টে এক্সিবিশন চলে, আপনার কি নতুন করে বানাতে হয় না আপনার কাজ রেডি থাকে, আপনি শুধু না অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, নতুন এই যে আমাদের সোসাইটির যে সবকটাই নতুন ভাবনা। কারণ হচ্ছে কখনো আমার কাজ আগে হয়তো করা রয়েছে, সেই কাজটা এক্সপোজ হয়নি, সেটা দেওয়া হয়, ব্রঞ্জের কাজ। বেসিক্যালি গ্যালারিগুলো সবসময় চাইবে তোমার একটা সিগনেচার ওয়ার্ক, সেখানে একটা কমার্শিয়াল পারপাস আছে। আর সিগনেচার ওয়ার্ক থাকা মানে সেখানে সবই আমার বিমল কুণ্ডু সিগনেচার ওয়ার্ক রয়েছে। কিন্তু সোসাইটির এক্সিবিশন যেখানে, সেখানে তো কারোর কমার্শিয়াল কোনো ব্যাপার নেই। সেখানে আমি যে আরও কিছু অন্যভাবে নিজেকে দেখছি, নিজেকে আরও মোড়ক খুলে নিজেকে মানে আলাদাভাবে দেখার চেষ্টা করছি, যা করছি তার বাইরে দেখার চেষ্টা করছি, সেই কাজগুলো আমার সোসাইটি এক্সিবিশন থাকে। সেটা বিড়লা একাডেমি অফ ফাইন আর্টসে হবে, সেখানে দেখানো হবে। সেইখান থেকে প্রতি বছর কিছু না কিছু আমি নিজেকে অন্যভাবে দেখাবার চেষ্টা করি। এবার দেখাবার চেষ্টা করি মানে হচ্ছে কি, এই যে দীর্ঘ জার্নিটা যারা দেখছে তারা বুঝতে পারে যে এই লোকটা জার্নির পর এইভাবে ভাবতে পারে, তার এই কাজটাকে একটু গুরুত্ব পায়, যে এই লোকটা রিপিটেশন করে না, এই লোকটা অন্যভাবে ভাববার চেষ্টা করে। সেই জন্য রোজ নতুন নিজেকে একটা খুলে দেখার চেষ্টা করি এর মধ্যে, যার জন্য এক্সিবিশনে নতুন কাজ দিতে। আর আপনার
পেন্টিং নিয়ে কিছু নতুন করছেন? আমি সময় দিতে পারেন একটু? পেন্টিং তো করি না, বেসিক্যালি ড্রয়িং করি। ড্রয়িং আমি প্রচুর ড্রয়িং করি। ড্রয়িংয়ে আমার একটা ইচ্ছা আছে জানুয়ারি মাসে একটা মায়া গ্যালারিতে একটা ড্রয়িংয়ের শো করা, সেখানে মানুষ দেখার জন্য আমার যে ড্রয়িংগুলো করা আছে দেখাবো। সোল এক্সিবিশন? সোলো, মানে সেখানে কোনো স্কাল্পচার থাকবে না? স্কাল্পচার থাকবে না, তারপরে আমি শুধু স্মল স্কাল্পচার এটা শো করবো। ঠিক ঠিক। স্কাল্পচার করবো, ড্রয়িংটাকে শুধু যে বিমল কুণ্ডু যে স্কাল্পচারের বাইরেও যে ছবি আঁকে, ড্রয়িং করে, সেটাকে দেখাবার। আর আমার একটা ভুবনেশ্বরে খুব বড় শো হয়েছিল, ভুবনেশ্বরের চিফ সেক্রেটারি করেছিলেন, তা সেটাকে ড্রয়িং স্কাল্পচার মিলিয়ে বিরাট শো করেছিল ওরা ভুবনেশ্বরে। ওদের আর্ট গ্যালারি সরকারি ইয়েতে করেছিল। তা সেই শোটারই ড্রয়িংগুলো আছে, সেগুলো আমার ইচ্ছে দেখাবার ইচ্ছে আছে, দেখাবো। তারপর রোজই তো নতুন ভাবছি, নতুন করে করছি, নতুন আর একটা কথা আছে। আমি মনে করি পুরনো কাজও আমার কোনো অসুবিধা নেই, পুরনো কাজ। কারণ হচ্ছে আমি মনে করি যে পুরনো কাজ কেন দেখাবো না। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী যদি এখন রোজ দেখানো হয়, তাহলে আমরা একটা কাজ করার পর সেটা এটো হবে কেন একটা এক্সিবিশন দেখার পর। সেই কাজটা তো আবার নতুন করে নতুন প্রজন্মের লোকগুলো দেখবে, যে দেখেছে সত্যজিৎ রায়ের ছবি দেখেছে যারা, আবার দেখে, তাহলে একটা কাজকে তো আমি বারবার দেখতে পারি, বারবার নতুন নতুন দর্শক পাবো। সেটা দেখো না, আমার কাছে সেরকম কোনো বায়াস নেই যে আমার এইটা পুরনো কাজ আমি দেবো না, পুরনো কাজ সব জায়গায়। স্যার টেকনিক্যাল প্রশ্ন জিজ্ঞেস করছি স্যার, এটা আপনি আমাদেরকে একটু ক্লিয়ার করে দিন। ধরুন আপনার সামনে যে এই যে একটা মিউজিশিয়ান রয়েছে, একটা ওটা আমার মনে হয় দেখে মনে হচ্ছে সরস্বতী ঠাকুর, আপনি বলছেন একজন মিউজিক নিয়ে রয়েছে একজন। এইটা তো আপনার সিম্পলিফাইড একটা স্কাল্পচার, এইটা কতগুলো আপনি সেল করতে পারবেন? দেখুন, একটা কথা হচ্ছে স্কাল্পচারে একটা ইন্টারন্যাশনাল ল আছে, একটা স্কাল্পচার অরিজিনাল আর্টিস্ট কপি হয় 12টা। ঠিক, মানে 12টার পর আপনি আর বিক্রি করতে পারবেন? 12টার পর বিক্রি হবে, সেটা আর্টিস্ট কপি হবে না। ঠিক, যেরকম আর্টিস্ট কপি সেখানে হয়তো তার একটা নাম্বারিং করতে হয়, সিগনেচার উইথ নাম্বারিং যেরকম 12/1, 12/2, 12/3 এই নাম্বারিংয়ে থাকে। এবং এই কালেকশানে আপনার কাছে যে কাজটা আছে, তখন আপনার অথেন্টিকেশনে জিজ্ঞেস করবে আপনার, আমার 12/5টা আছে আমার কাছে, এটা অরিজিনাল। যে কালেক্টর সে বলবে তার কাছে 12/5। এটা ভেরিফাই কে করবে স্যার? ভেরিফাই আমার ওই যারা গ্যালারি দিচ্ছে, সেখানে তো অথেন্টিকেশন সার্টিফিকেট, সেই সার্টিফিকেট আপনাকে দিয়ে দেবে। এটা টেকনিক্যাল ব্যাপার, বিক্রি গ্যালারির ব্যাপার এখানে সেহেতু ব্যাপার নেই। এমন হতে পারে যে এটা নয়ডায় গিয়ে বা দিল্লিতে গিয়ে এইটারই একটা কপি বানিয়ে ব্রোঞ্জের এটা বিক্রি করছে, ওই জন্যই জানার চেষ্টা করছিলাম। না, সেটা তো হতেই পারে, সেটা তো এবার মজাটা হচ্ছে কি, যে ওই কাজটা, আমার এই কাজটা দিল্লিতে বা নয়ডাতে কেউ ওটাকে কাস্টিং করে বিক্রি করে দিল। একদম। আমাকে একজন বললো, জানো তো তোমার একটা স্কাল্পচার মিউজিশিয়ান বা ওই সরস্বতী আমি নয়ডাতে দেখলাম। আমি ভাবলাম হয়তো কোনো গ্যালারিতে কিনেছে, ওটা যে কপি করেছে আমি জানবো না তো। ঠিক, ওই কালেক্টর এত তো নানা গ্যালারি থেকে আমার কাজ বিক্রি হয়, কোনো জায়গাতে কিনে ওখানে নিয়েছে, কে রিসেলে কিনেছে, আমি জানতেও পারবো না। আমাকে দেখালে, আমি দেখলে বুঝতে পারবো এটাকে রিকাস্টিং হয়েছে। কিন্তু না হলে তো ওই কাজটা আমার, আমি কখনো বলবো না ওটা ফেক হয়েছে। এইটা একটা অসুবিধা রয়ে গেছে। মানে এখন অনলাইনে এরকম ব্যবস্থা আসেনি যে এখান থেকে কোড দিয়ে দেখে নিলাম যে এই নাম্বার আছে, এটা অসতে দেখো। এখন কথা হচ্ছে আমাদের ভারতবর্ষের মতন ফেক কোথাও হয় না, এত ফেক, প্রচুর ছবি ফেক হয়ে বিক্রি হচ্ছে, মানে অরিজিনাল থেকে ফেক বেশি বিক্রি হচ্ছে। ফেক ধরছে এখন, আমি যার যে ফেক করছে, ফেক করলে আমি কিনে নিয়ে গেলে রাখলাম, আমার কাছে ওটা অরিজিনাল মনে হলো। এটার সমস্যা থেকেই যাবে, যতদিন শিল্পী ছবি হবে, যত তার দাম থাকবে সেই পাবে। স্যার নতুন যারা শিল্পী রয়েছে, যারা ভাস্কর্য নিয়ে পড়াশোনা করছে, তাদের স্কোপ কতটা রয়েছে এই লাইনে? দেখো, এখন আমরা কখনোই বলিনি এটা আনসার্টেন প্রফেশন। চাকরি যদি কেউ করে, শিল্প নিয়ে অধ্যাপনা করছে, স্কুল মাস্টারি করছে, তাদের আলাদা ব্যাপার। কিন্তু ফুল টাইম একটা আর্টিস্ট সম্পূর্ণ গ্যাপলিং। তুমি যদি নিজেকে নিয়ে যেতে যেতে তুমি যদি এক্সপোজার হয়ে যাও, তাহলে নয়, নাহলে সারা জীবনে কিছুই হলো না, নাকে মারা গেল, কমিশন ওয়ার্ক করলে চলে গেল। কিন্তু তোমার স্বপ্নটাকে ট্রাই করতে হবে, এগিয়ে যেতে হবে, প্রত্যাশা না করে। তুমি যদি ভাবো যে আমি রদা হয়ে যাব, আমি গণেশ মাইন হয়ে যাবে, এই ভেবে করে, বা আজকে আমার এক্সিবিশন আমি দিলাম আর সব বিক্রি হচ্ছে, প্রথমে বিক্রির কথা ভাবনা, তাহলে একটা ব্যাপার হচ্ছে আমাদের কোনোটাতেই নেই।
আমি এই বসে আছি, এক্ষুনি এত ফোন এলো আপনার স্কাল্পচার, দুটো স্কাল্পচার এক্ষুনি বিক্রি হতে পারে, আবার 6 মাসের মধ্যে একটাও নাও হতে পারে। এর জন্য কি যা তুমি প্রত্যাশা করো না, তুমি কাজে করেছো, কাটছো, তুমি অন্যভাবে জীবিকা করো, অন্যভাবে চালাও নিজে। তুমি চেয়েছো ভাস্কর হতে, তোমার ভাস্কর্যটা মানুষের কাছে দেখছে, মানুষ দেখছে, তুমি আনন্দ পাচ্ছ। তুমি যদি এতে প্রত্যাশা করো যে এইটা বিক্রি করে বাড়ি গাড়ি আমি বৈভব করব, তাহলে হলে হয়তো সত্যি সব হবে, হতে পারে, কিন্তু এটা ভাবনাটা ভুল। যদি হয় তাহলে বাড়ি গাড়ি সবই হবে, কিন্তু না হলে কিছুই না হতে পারে। এটা তো নির্ভর করছে তোমার কাজ এবং তোমার। আজকে এই যে তোমরা আমার কাছে এসেছো, নিশ্চয়ই বিমল কুণ্ডু কেউ না কেউ হয়েছে, বিমল কুণ্ডুর কোনো জায়গা তৈরি হচ্ছে যেন এতটা সময় নষ্ট করে আমার ওপর একটা ডকুমেন্টারি করে দেখাবার চেষ্টা করে। আজকে যদি সাধারণ ভাস্কর তার কাছে যেতে না, তার কাছে সেহেতু কিছু না কিছু এই যে তাহলে হবে কি একটা শিল্পী এগোতে পারবে। স্যার, হাঙ্গেরির জন্য রামকিঙ্কর বেজ একটা রবীন্দ্রনাথের মূর্তি বানিয়েছিল, যেটা হাঙ্গেরিতে ওখানে স্থাপন করা হবে। তো ওই মূর্তি সম্পর্কিত যদি আপনি কিছু বলেন। দেখুন, ওই মূর্তিটা তো হাঙ্গেরি বা কোনো কমিশন ওয়ার্ক করেনি। ওই মূর্তিটা রামকিঙ্কর বেজ করেছিল, রবীন্দ্রনাথের সামনে লাইভ স্টাডি করেছিল, লাইভ। রবীন্দ্রনাথ তখন শেষ বয়সে, শেষ দিকে, যার জন্য ঘাটটা উনার পুজো হয়ে গেছে। ঠিক ঠিক ওই জায়গাটা কিঙ্করদা যখন ওই মূর্তিটা তৈরি করতে করতে ওই স্টেজেতে রবীন্দ্রনাথের নিজেরই মানে রবীন্দ্রনাথ নিজেই ওই জায়গাটা স্টপ করে দিয়েছিল যে এর বেশি আর কাজটা দরকার নেই, থাক। রবীন্দ্রনাথের নিজের ইচ্ছাতে ওই জায়গা হয়ে যাবে, ওই অবস্থায় করা হয়েছে কিঙ্করদা। আমরা শিল্পী হিসেবে বুঝতে পারি কাজটার মধ্যে কবির ওই শেষ টাইমে কবির যে ভেতরের নানা রকমের যন্ত্রণা, সেটা ওর মধ্যে প্রকাশ পেয়েছে। এবং কিঙ্করদার অসাধারণ মূর্তি কাজটা, এবং সেইটে শান্তিনিকেতনে ছিল। আমি জানি কিঙ্করদার জীবিতকালে কোনো মূর্তি ব্রঞ্জের হয়নি, মৃত্যুর পর হয়েছে। যাই হোক, ওই কাজটা তখন ব্রঞ্জ করে ভারত সরকার ওখানে ডোনেট করেছে, বা যাই হোক ওদের ওখানে রবীন্দ্রনাথের ওই জায়গাটা ওই মূর্তিটা বসে। আমাদের এখানে যুক্তফ্রন্ট আমলে একজন পূর্তমন্ত্রী সেইখানে গিয়ে উনি দেখে আমার মনে হয় উনি ভারতীয় সংস্কৃতি বা শিল্পী সম্বন্ধে কোনো ধারণা না থাকার জন্যে উনি মূর্তিটা বড় কুৎসিত মনে হয়েছে, এই যে মূর্তিটা এত খারাপ। একেবারে ওনার দেখা অভ্যেস নিশ্চয়ই কৃষ্ণনগরের সেই পুতুলের কৃষ্ণনগর রবীন্দ্রনাথ দেখে অভ্যস্ত, যেহেতু একটা শিল্পী যে তার ভাবনা এই মূর্তিটা, সেহেতু ওই মূর্তিটা ওনার কাছে কদর্য লেগেছিল। উনি সেটা নিয়ে সমালোচনা করেছিলেন, সেটা এসে আমাদের পশ্চিমবঙ্গে এসে সেটা বলাতে নানা কাগজে এই নিয়ে সমালোচিত হয়েছিল। এই সমস্যাটা শুধু যে রামকিঙ্করের ক্ষেত্রে নয়, এটা প্যারিসে বালজাক যখন তৈরি করে, রদা যখন বালজাকটা তৈরি করার পর এটা কমিশন করেছিল, যারা এটা কমিশন করেছিল তাদেরও একই জিনিস হয়েছিল, পছন্দ হয়নি, সেই কাজটা ক্যান্সেল হয়ে যায়। রদার জীবিতকালে ওই বালজাকের মূর্তি বসেনি, রদার মৃত্যুর অনেক পরেই বালজাক প্যারিসের মাঝখানে লেখা রয়েছে রদাকৃত বালজাক মূর্তিটা বসে। সেহেতু এই সমস্যাটা কখনো যারা সাধারণ, সেটা পৃথিবীর যে কোনো মানুষই হতে পারে, শিল্পীর যে অন্য ভাবনাটাকে সেটা যদি তাদের মধ্যে না থাকে, না চিন্তা ভাবনার মধ্যে যদি না থাকে, সেই এক্সারসাইজটা না থাকে শিল্পের বোধ, তাহলে তাদের ক্ষেত্রে সবাই এইটে বাদই দেবে। এবং সেটা যেমন প্যারিসেও হয়েছিল, তেমন আমাদের রামকিঙ্কর ক্ষেত্রে আমাদের মাননীয় মন্ত্রীও তাই করেছে। এটা অজ্ঞতা কিঙ্করদার না, এটা অজ্ঞতা যে দেখছে তার, এবং তার শিল্প সম্বন্ধে ধারণাটা কম থাকার জন্য এটা হয়েছে। স্যার, দিনের মানে আমি যেটা আপনার দেখলাম সারাদিন এসে, সকাল থেকে আপনি নিজের আসনে বসছেন, নিজের কাজ করেন, বিকেলে হয়তো এক্সিবিশন করছেন বা অন্যান্য সময় আপনার কাজ করছেন। আজকে আপনার 70 বছর বয়স হয়ে গেল। আপনার শুনলাম আমি যে আপনি শুধুমাত্র প্রথম ভালোবাসা আপনার হচ্ছে স্কাল্পচার, আপনার এই শিল্প। কখনো স্যার প্রেম করতে ইচ্ছা করেনি? 8 বছর বয়স থেকে ইচ্ছে। আমরা সবসময় প্রেমে পড়ি, ভালো দেখলে প্রেমে পড়ি। শিল্পী তো সবসময় প্রেম করতে, মানে প্রতি মুহূর্তে প্রেমে পড়ি। কিন্তু প্রেমে পড়া মানে এই নয় যে তাকে আমি বাড়ি দিনে আসবো। প্রেম অল টাইম, মানে প্রেমবিহীন কোনো শিল্প হয় না। মানে কোনো শিল্পী, কবি, সাহিত্যিক, আমরা সবসময় প্রেম ছাড়া হয় না। প্রেম সবসময় প্রেমে পড়ি, এবং প্রেমে পড়ি এবং ভালো দেখতে লাগলে তাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে। এখনো 70 কেন 100 বছর বয়সেও ওই যে ঠাকুর বলেছিলেন না,
ওই অর্গানটা চিতে না গেলে যায় না। এই যে ভালোবাসা, যেটা প্রেম, যেটা, এবং আমার প্রেমটা সাত্ত্বিক প্রেম, ডিভাইন কোয়ালিটির প্রেম। আমি এই প্রেমের জন্যই বসে থাকি, ডিভাইন কোয়ালিটি। আমার কখনো শারীরিক প্রেমটা নিয়ে আমি অত মাথা ঘামাইনি। স্যার, আমরা যখন কোনো একটা স্ট্যাচু বানাই, আমরা খুব উদ্যোগ নিয়ে একটা মোড়ে বা একটা জায়গাতে, পার্কে আমরা স্ট্যাচু বানাবার জন্য সবাই উদ্যোগ হয়ে একটা স্ট্যাচু বানালাম। বানানোর পর তার যে রক্ষণাবেক্ষণ, আপনারও এমন আমি দেখেছি যে বীর পুরুষ হোক বা আপনার কাকুরগাছির মোড়ে যে স্ট্যাচু রয়েছে, বানানোর সময় তো আপনি আপনার পারফেক্ট 100% দিয়ে সুন্দর একটা জিনিস বানিয়েছেন, কিন্তু বর্তমান যে অবস্থা রয়েছে, যার কোনো মেনটেনেন্স বা নাম আপনার রয়েছে সেটাও মুছে যাচ্ছে, এইগুলো কিভাবে আপনাকে ভাবায়, কেমন মনে হয়? দেখুন, আমি প্রথমেই বলি, আমি জন্মেছি পশ্চিমবঙ্গে, বাংলাদেশে। সেখানে রাস্তাঘাটে যে শিল্প থাকে সেগুলো বসানোই হয়, সে মেনটেনেন্স বলে কোনো ধারণা সরকারও নেই, কোনো প্রাইভেট এতেও নেই। মূর্তিটা বসে গেল, দেখেছেন কলকাতার মূর্তি জন্মদিনের মালাটা পরের জন্মদিন পর্যন্ত ঝুলে গলায়, তাকে কোনো নেই। বিদেশে প্রত্যেকটা মূর্তিকে রোজ ধোয়া হয়, তার মেনটেনেন্স হয়। এখানে মূর্তি বসে গেল, সে কালো হয়ে গেল, পরের জন্মদিনকে আবার একটা কালো রং করে দেওয়া হলো ব্যক্তি মূর্তিগুলো। আর আমাদের মতন যারা সৃষ্টিমূলক ভাস্কর্য, সেটা ছেড়েই দেওয়া হলো, তার সম্বন্ধে কোনো দায়ই নেই। সেহেতু আমি এই কাঁকুরগাছির মোড়ে একটা সিমেন্টের বিনা পারিশ্রমিকে করেছিলাম, মূর্তিটা করেছিলাম, এবং মূর্তিটা ওইখানে রয়েছে, তার মেনটেনেন্স তো দূরের কথা, একটা মূর্তি রয়েছে, তার চারপাশে বিজ্ঞাপন হোর্ডিং লাগাতে কোনো মানুষের কোনো বিকার নেই। এই দুঃখটা শুধু যারা শিল্প ভালোবাসে তাদের হয়। আমি শিল্পী হিসেবে আমাকে অনেকে প্রশ্ন করে, এটা এরকম করেছে। আমি সেটা মাঝে একদিন ফেসবুকও দিয়েছিল যে ওই এখন যা অবস্থা, ওই অবস্থা, তাতে কিচ্ছু এসে যায় না আমার পশ্চিমবঙ্গে। এটাই হচ্ছে আমার সময়, এবং এই আমার শহরকে আমি ভালোবাসি বলে কিছু জায়গায় মূর্তি গড়তে চেষ্টা করি। একটা মূর্তি আমি একটা জায়গায় গড়েছিলাম, বড় মূর্তি, একটা সময় আমি গিয়ে দেখি সেটাকে নীল সাদা রং করে দেওয়া হয়েছে। আমাকে একটা বহুত প্রচলিত নাম করা কাগজ, সেটাকে নিয়ে সমালোচনা করার পর তারা ছুটে আসে, না এটা আমরা করিনি, এটা লেবার করেছে, এই অজুহাত দিয়েছে। সবথেকে দুঃখজনক ব্যাপার হচ্ছে, যেহেতু সরকারি জায়গায় আমি বিনা পয়সায় কাজটা করেছি, সরকারি অর্ডার থাকে, শিল্পীর নাম থাকবে, পাথরের ফলকে সেটাকে মুছে দেওয়া হয়েছিল যথারীতি। এখন মিডিয়া যখন এটাকে ধরে কথা বলে, তখন তাদের সচেতন হয়, তারা তখন সেটাকে আবার ফিরিয়ে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, বাকিটা করে না। এখন পরবর্তীকালে হয়েছে কি, আমরা যদি আমার শহরকে ভালোবেসে যদি বিনা পারিশ্রমিক করতে যাই, সেই সুযোগও পাবো না। এবং কলকাতা শহরে, একটা শহরে সৌন্দর্যায়নের জন্য একটা মিউনিসিপ্যাল একটা কমিটি থাকে, শিল্পী সাহিত্যিক মিলে, তারা বিচার করে বলে কোন জায়গায় কোন মূর্তি বসবে, কোন জায়গায় কোন পার্কটা হবে, কোন জায়গায় কি হবে। একমাত্র পশ্চিমবঙ্গে আমাদের এখানে কোনো সেভাবে নেই। যার যেখানে খুশি মূর্তি বসানো হয়, সেটা ডাস্টবিনের ধারে হতে পারে, একই মূর্তি রিপিটেশন বসানো হয়, এবং কে শিল্পী করতে চায়, সেটা দৃশ্য দূষণ হচ্ছে কি চোখে খারাপ লাগছে, তার কোনো বিচার হয় না। এখানে এটা হয়ে যায়, পড়ে থাকে, আবার নোংরা হয়ে যায়, ভেঙে পড়ে যায়। সেটা এখন বর্তমানে দেখেছি রাস্তার পাশে পাশে ফাইবারের মূর্তি প্রচুর পরিমাণে হচ্ছে। যে কোনো জায়গায় একটু ফাঁকা জায়গা রইলেও নেতাজির একটা লাগিয়ে দিলাম বা অন্য কিছু একটা মূর্তি দিলাম। এটা কি ভাস্কর্য না এটা নর্মাল একটা স্ট্যাচু? ভাস্কর্য মুশকিল হচ্ছে কি, ভাস্কর্যটা গুলিয়ে ফেলছে। আমাদের সাবজেক্ট হচ্ছে মডেলিং অ্যান্ড স্কাল্পচার, এগুলো সবই হচ্ছে মডেলিং। ভাস্কর্য হচ্ছে কি, ভাস্কর্য মানে যেটা কার্ভিং হচ্ছে, আমরা হচ্ছে ভাস্কর আর ভাস্করি। স্কাল্পটর যেটাকে খুদে বার করা হচ্ছে, সেটা হচ্ছে ভাস্কর্য। যেন পাথর, ব্রঞ্জ, এগুলোকে মাটি দিয়ে যেটা গড়া হচ্ছে, সেটা হচ্ছে মডেলিং। নতুন একটা মিডিয়াম আসে, ফাইবার গ্লাসে অত্যন্ত কম দামেতে একটা মূর্তি করে ফেলা যায়, যেখানে খুশি বসে। একটা সময় ছিল ব্রঞ্জ বা সিমেন্ট ছাড়া বসতো না, সিমেন্টের লোক বসাতো না, যে কোনো মূর্তি একটা বাড়ি দিলে ভেঙে যাবে, ব্রঞ্জের বস্তু। এখন অত কস্টলি ব্রঞ্জের, এখন যার ইচ্ছে একটা ফাইবারে বললে, যেখানে করলে একটা মূর্তি বসে দেয়, এবং তার প্লেসিংটাও যে কোথায় বসাচ্ছে সেটা কোথায় নেই, কোথায় বাজারের কোনায়, কোথায় ডাস্টবিনের পাশে একটা জায়গায় বসিয়ে দিল।
আমার মনে হয় এতে সেই মানুষগুলোকে অপমানিত করা হয়। আমরা একটা প্লেসে একটা মূর্তি নিশ্চয়ই বুঝি, ফাইবারই হোক, মাটির হোক, যাই হোক, একটা পরিবেশে বসাও যেখানে মানুষটা প্রতি মানুষের শ্রদ্ধা হবে। যেখানে একটা মূর্তির পাশ দিয়ে যেতে গিয়ে তার পাশে দুটো ঝাঁপ লাগিয়ে হকার বসে গেল, মূর্তির গলায় দড়ি বেঁধে তেরপলটাকে টেনে দিল, সেটা আমাদের মতন লোকেদের কষ্ট হয়, জানি না সাধারণ। আর আমাদের বাংলাদেশে এখানকার আর পশ্চিমবঙ্গের কলকাতার মনে হয় আর কোনো সৌন্দর্যায়নের ব্যবস্থা করা যায় না। সৌন্দর্যায়ন তো চেষ্টা করলে হবে না, এখানে জনসংখ্যা এত বেড়ে গেছে, সেখানে আর কিছু করা যাবে বলে মনে হয় না। গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো স্যার আপনার গভর্নমেন্টের জন্য কোনো পরামর্শ রয়েছে এই স্কাল্পচার জন্য কোনো কিছু? গভর্নমেন্টের যে কারুর কোনো পরামর্শই আর কাজ হয় না এখন, ব্যক্তি পরামর্শ ব্যক্তিরা করে, এখন করতে নেই, কোনো মানে আইন নেই, কোনো কিচ্ছু নেই, কিচ্ছু ব্যবস্থা নেই, কিছু নেই। এখন যেগুলো চালু, রাস্তাঘাটে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, তো আর মূর্তি পরিষ্কার হবে? সেটাই স্যার। অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের পডকাস্টে নিজের অমূল্য সময় দেবার জন্য। আর আপনারা যারা এত মূল্যবান সময় নিয়ে আমাদের সাথে ছিলেন, তাদের মন থেকে ধন্যবাদ। আজকের মতো ডিজাইন পডকাস্ট এই পর্যন্তই। নমস্কার।